বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা ব্যাকরণের আজকের বিষয় হচ্ছে সমাস। আমরা সমাস অনেকে মনে করি যে আসলে খুব কঠিন। আসলে সমাস কিন্তু অত বেশি কঠিন নয়। আমরা আজকে সমাসের বিষয়ে একটু ক্লাস নিব, দেখবো যে আসলে সমাস কত সহজভাবে শেখা যায়। আচ্ছা, আগে আমরা জানি যে সমাস শব্দের অর্থ কি। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সংক্ষেপণ মিলন। সংক্ষেপণ মিলন বহুপদের একপদীকরণ। সমাস শব্দ হচ্ছে সংক্ষেপণ মিলন বহুপদের একপদীকরণ। সংজ্ঞা যদি আমরা দেখি সমাসের, পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ দুই বা তার বেশি পদ মিলে যখন এক পদে পরিণত হয়। যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলে। তাহলে পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদ মিলে যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলে। আমরা উদাহরণ দেখি, যেমন হচ্ছে সিংহ চিহ্নিত আসন, সমান সমান লেখা যায় সিংহাসন। এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ। সমাস শব্দ অর্থ কি? সংক্ষেপ, এই যে সংক্ষেপ করা হয়েছে কিনা। মিলন, তিনটা পদ মিলে এক পদ হয়েছে কিনা। আচ্ছা, আমরা এখন মানে সংজ্ঞাতে আসি। পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ দুই বা তার বেশি পদ মিলে যখন এক পদে পরিণত হয়, দুই বা তার বেশি, পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ যে দুই বা তার বেশি পদ মিলে যখন এক পদে পরিণত হয় তখন তাকে কি বলে? সমাস বলে। পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদ মিলে যখন এক পদে পরিণত হয় তাকে সমাস বলে। এখন সমাসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি একটু বিষয় দেখি, মা বাবা সমান সমান লেখা যায় মা ও বাবা। এই বিষয়টা আমাদেরকে চিনতে হবে, তাহলে আমরা সহজে সমাস নির্ণয় করতে পারবো। এটার নাম হচ্ছে পূর্বপদ, আর এটার নাম হচ্ছে পরপদ বা উত্তরপদ। এইটাকে বলা হয়, এটা পুরোটাকে মানে পূর্বপদ পরপদ মিলে তৈরি হয় সমস্ত পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলা যায় এটাকে, সমাসবদ্ধ পদ। আর এইটার নাম হচ্ছে ব্যাস বাক্য। যদি আমরা এইটুকু মনে রাখতে পারি তাহলেই আমরা সমাস নির্ণয় করতে পারবো। নতুন যে বই আছে, আগে সমাস ছিল 6 প্রকার, নতুন যে ব্যাকরণ বই ক্লাস 9-10 সেখানে কিন্তু সমাস 4 প্রকার। আমরা 4 প্রকার ধরেই শুরু করি, দেখা যাক। সমাস 4 প্রকার। সমাস কত প্রকার? 4 প্রকার। আমরা এইটুকু যে ব্যাস পূর্বপদ পরপদ এইটা পুরোটা মিলে হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ থেকে তৈরি করা যায় ব্যাস বাক্য। আচ্ছা, মা ও বাবা, সিংহাসন, এটা কিন্তু সমস্ত পদ। সিংহাসন, এখান থেকে কিন্তু আমরা লিখছি সিংহ চিহ্নিত আসন, একটা একবার এই পাশে দিয়েছি আর একবার কিন্তু এই পাশে দিয়ে রাখছি। তাহলে সমাস হচ্ছে 4 প্রকার। 1, দ্বন্দ্ব সমাস, দয় বয় নয় দয়। দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন। আমরা এক এক করে শুরু করি। দ্বন্দ্ব, আজকে আমরা দ্বন্দ্বটাই শিখবো। তাহলে দ্বন্দ্ব, যে সমাসের পূর্বপদ পরপদ, যে সমাসের পূর্বপদ ও পরপদের, যে সমাসের পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যে সমাসের পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য থাকে তাদেরকে দ্বন্দ্ব সমাস বলে।
আচ্ছা, তো এখন এখানে একটা বিষয় দেখি যে দ্বন্দ্ব সমাস এরকম প্রশ্ন হতে পারে। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান, এটা একটু মনে রাখবো যে দ্বন্দ্ব সমাস কিন্তু উভয় পদ প্রধান, পরপদ পুরোপদ দুই পদেরই প্রাধান্য থাকে। চেনার কৌশলটা আমরা এখন দেখি যে দ্বন্দ্ব সমাস কীভাবে আমরা চিনব, চেনার উপায়। দ্বন্দ্ব সমাস কীভাবে চেনা যায় সেটা আমরা একটু দেখি। 1 নম্বর, পূর্বপদ ও পরপদ। পূর্বপদ ও পরপদ একই পার্টস অফ স্পেস, পার্টস অফ স্পেস হবে স্পিসিস। পূর্বপদ পরপদ একই পার্টস অফ স্পেস হবে। নাম্বার 2, পূর্বপদ ও পরপদে একই বিভক্তি থাকবে। পূর্বপদ ও পরপদ একই পার্টস অফ স্পেস হবে, পূর্বপদ ও পরপদে একই বিভক্তি থাকবে। এটা হচ্ছে চেনার উপায়। এবং 3 নম্বরটা দেখি। 3 নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে দুটি পদ দিয়ে আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এই 3টা বিষয় কিন্তু থাকতে হবে। 1, পূর্বপদ পরপদ একই পার্টস অফ স্পেস হবে। 2, পূর্বপদ পরপদে একই বিভক্তি থাকবে। 3, দুটি পদ দিয়ে আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। যদি এই রকম হয় তাহলে আমরা ধরে নেব এটা দ্বন্দ্ব সমাস। একটু উদাহরণ দেখি আমরা। তাহলে যদি আমরা দেখি মা বাবা, প্রথম যে উদাহরণটা আছে সেটা হচ্ছে মা বাবা। তাহলে মা কোন পার্টস অফ স্পেস? এটা হচ্ছে বিশেষ্য, মা হচ্ছে বিশেষ্য। বাবা কোন পার্টস অফ স্পেস? এটাও কিন্তু বিশেষ্য। এখানে কোন বিভক্তির সাথে কোনো বিভক্তি নেই, শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। আবার বাবার সাথে কি আছে? এখানেও কিন্তু শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। তাহলে মা হচ্ছে বিশেষ্য, বাবাও হচ্ছে বিশেষ্য। মাতে শূন্য বিভক্তি, বাবাতে শূন্য বিভক্তি। এবং এই দুইটা পদ দ্বারা কিন্তু দুইজন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে দুইজন, মানে আমরা যে সিমটমগুলো দেখলাম যে পূর্বপদ পরপদে একই পার্টস অফ স্পেস হবে, দুটাই নাউন হয়েছে। এখানে দুটাই নাউন হয়েছে, বিশেষ্য, দুটাই বিশেষ্য। আবার পূর্বপদ বা পরপদে একই বিভক্তি থাকবে, এখানেও শূন্য বিভক্তি আছে, এখানেও শূন্য বিভক্তি আছে। আবার দুটি পদ দিয়ে আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায়, এখানে দুটি পদ দিয়ে আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। তার মানে আমরা চিনলাম এটা দ্বন্দ্ব সমাস। আমরা চিনতে পারলাম যে মা বাবা হলো দ্বন্দ্ব সমাস। তাহলে অবশ্যই আমরা তার মাঝে যখনই আমরা দেখবো দ্বন্দ্ব সমাস, তাহলে তার মাঝে আমরা শুধু আমাদের কাজ ব্যাস বাক্যের ক্ষেত্রে শুধু কি ব্যবহার করব? ওটা ব্যবহার করব। তাহলে আমরা লিখলাম মা ও বাবা, হয়ে গেল। আমরা আরো কিছু উদাহরণ দেখি। লাল নীল, দুটোই কিন্তু নাউন। এখানে কিন্তু বলা নেই যে লাল কলম, তাহলে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হতো, কিন্তু সরাসরি লাল কালারের নাম বলছে। তাহলে আমরা জানি এটাও নাউন, এটাও নাউন, এখানেও শূন্য বিভক্তি, এখানেও শূন্য বিভক্তি। এটা দিয়ে একটা বিষয়কে বোঝাচ্ছে, এটা দিয়ে আরেকটা বিষয়কে বোঝাচ্ছে। তার মানে এটা দ্বন্দ্ব সমাস। সিমটমগুলোতে আছে। তাহলে আমরা লিখি লাল ও নীল। আচ্ছা, আমরা আবার লিখলাম লালে নীলে। একই, এটাও নাউন, এটাও নাউন, এখানেও এ বিভক্তি, এখানেও কিন্তু এ বিভক্তি। এটা দিয়ে একটা বিষয়কে বোঝাচ্ছে, আর ওটা দিয়ে আরেকটা বিষয়কে বোঝাচ্ছে। তার মানে এটাও দ্বন্দ্ব সমাস। একই, ব্যাস বাক্যে শুধু ও বসবে, লালে ও নীলে। আমরা বুঝতে পারলেই হলো লালে ও নীলে। তবে এইটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। এটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। যদি কোনো দ্বন্দ্ব সাধারণ, এটার নাম হচ্ছে সাধারণ দ্বন্দ্ব, এটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। সাধারণ দ্বন্দ্বের সাথে যদি কখনো বিভক্তি যুক্ত হতে দেখি, আমরা এই বিভক্তি যুক্ত হতে দেখি, তাহলে এটার নাম কী হবে? সাধারণ দ্বন্দ্বের সঙ্গে বিভক্তি যুক্ত হলে সেই দ্বন্দ্বকে বলা হয় অলুক দ্বন্দ্ব। এবার আমরা দেখব লাল নীল হলুদ। আমরা ব্যাস বাক্য করি, তাহলে কী হবে? লাল নীল ও হলুদ। এটা হচ্ছে এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ। কয়টা পদ হলো? দুইয়ের অধিক পদ। যদি দুইয়ের অধিক পদ হয় তাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব।
এটাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। আশা করি যে দ্বন্দ্ব সমাস নিয়ে আর কারো কোনো সমস্যা নেই বা থাকবে না। তবে আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সমাসের প্রত্যেকটা ক্লাস আমি ধারাবাহিকভাবে দিব। সবাই আশা করি ক্লাস আমার ভালোভাবে বুঝতে পারছে। যদি আ ক্লাস বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্যাকরণের কোন টপিক লাগে সেটা অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।